better? This heaviness gone? Don't shout! Nikro, you left my hand, that's the thing. Immediately your expression changed. I knew that she inside me. Don't have to be scared. She cannot do anything. মানে আমি দুদিন আমি যখন তোমার যদি মাছকে দেখে না ও আর কি ডিফারেন্স বলতে ইলিশ আর রুই বা ডিফারেন্স ইলিশ মাছগুলো অনেক দূর থেকে আনতে হয় আর ও অলরেডি 4খানা মাছ বার করে খেয়ে নিয়েছে মানে 4টে মাছ লিটারেলি আমি তাই আছে ওইটা মাছটা আনেনি এবার আমি বুঝতে পেরেছি যে ওর ইলিশ মাছটা মানে ভূতের যে মাছ পছন্দ হতে পারে এরকম ভাবে এটা আমার মানে ইটস লাইক ইট ওয়াজ যাই হোক তো আমি আমার হাজবেন্ড বললাম যে ওরকম মাছ নিয়ে ওরকম রিয়াক্ট করছে মাছ দেখে একটা সাংঘাতিক ভয়েস রেকর্ডিংটা শুনলেন। আজকে এই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটু ভিন্ন মতে। উনি যখন ভয়েস মেসেজটা আপনারা যেমন পাঠান অনেক সময় বলি যে উনি যে কতটুকু ভয়ার্ত সেটা কিন্তু আমি বুঝতে পারি, ঠিক তেমনি আজকে এই ভয়েস মেসেজটা শুনে ওনার কিছু এক্সপিরিয়েন্সের কথা, ওনার যে কিছু অ্যাবিলিটির কথা উনি আমাদের সামনে তুলে ধরেছেন। উনি ইন্ডিয়ার বাইরে থেকে পাঠিয়েছেন এবং নাম এবং স্থান দুটোই প্রকাশে অনিচ্ছুক। তো তোমরা জানোই, আপনারা জানেনই এখানে যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের কিন্তু নাম প্রকাশ করা হয় না। উনি বাই প্রফেশন কিন্তু ডক্টর এবং ডক্টরের সঙ্গেও কিন্তু এরকম ঘটতেই পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলো আপনারাই পাঠান, তো যারা ভাবছেন এরকম ঘটনা আমার সঙ্গে শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaigalpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। আর ট্যাগলাইনটা বলে দিই, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন। আমরা কিন্তু বলি না আপনারা এই ঘটনাগুলিকে বিশ্বাস করুন, করা না করা তো সেটা একান্তই আপনাদের ব্যাপার। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় সেই দাদু ঠাম্মুর মুখে নস্টালজিক ফিলিং হওয়া সেই গল্প তো শুনতেন। ভাবুন না, সেই ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার ছোট্ট প্রচেষ্টা। তো চলুন অনামিকা দিয়ে শুরু করছি। তো অনামিকা অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন্ডিয়া অ্যান্ড কলকাতায়। তো কলকাতায় উনি থাকাকালীন ওনার যে দাদুর বাড়ি মানে বাবার অ্যানচেস্ট্রাল হোম, সেটা নাকি একটা জমিদার বাড়ি এবং বিশাল বাড়ি, গাছগাছালি প্রচুর ছিল। তো অনামিকা ম্যাম যেটা আমাকে বললেন যে বুঝতেই পারছো যে মানে একটু অন্যরকম পরিবেশ ছিল, সকলে কিন্তু একা একা ওয়াশরুম যেতে বলো বা ভয় পেত। কিন্তু ওনার ঠাকুমা ছিলেন প্রচন্ড সাহসী একজন মহিলা এবং ওনাদের বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপূজা হতো। তো ওনার মা বাবা যেমন ওনাকে মানে বড় করেছেন না, বলেছেন যে আমাকে না ওরকম ভাবে বড় করেছে যে সত্যি কথা বলতে গেলে ছোটবেলা যদি বলতে চাই, আমি না ভগবান স্পিরিট মানে ভগবান বিশ্বাস করতাম না, ভূত প্যারত বিশ্বাস করতাম, ভয় পেতাম। বাট ওদের যে এক্সিস্টেন্সটা আছে বা ওরা এক্সিট করে সেটা কিন্তু আমি বিশ্বাস করতাম না, ঠিক আছে? তো এই গেল কথা। আস্তে আস্তে যখন উনি বড় হন, ওনার মধ্যে উনি একটা জিনিস দেখতে পারলেন। ওনার সঙ্গে কিন্তু এরকম অনেক ভৌতিক ঘটনা, তোমরা হয়তো ক্লিপিং শুরুটা উনি এটা দিয়েই করেছিলেন যে প্রচন্ড অনেক ভৌতিক ঘটনা ঘটে এবং আস্তে আস্তে উনি এটা বিশ্বাস করেন, হ্যাঁ এদের এক্সিস্টেন্স আছে, এরা আছে, আত্মা বলেও কিছু আছে, ভগবান বলেও কিছু আছে। এবং আস্তে আস্তে উনি একটা অ্যাবিলিটি ওনার মধ্যে, যেটা বলি আমরা সাইকিক অ্যাবিলিটি, ওনার মধ্যে কিন্তু উনি পরিস্ফুট হতে থাকে, যেটা আত্মাদের সঙ্গে কমিউনিকেট করা। আত্মারা কিন্তু সবার সঙ্গে কমিউনিকেট করতে পারে না। ওই যে আমি বললাম যে যাদের সঙ্গে প্রায়শই বলি যাদের সঙ্গে ঘটে তারা জানে যে এটার গুরুত্বটা কতটুকু, কিন্তু যাদের সঙ্গে ঘটেনি তারা কিন্তু এটাকে খুব আষাঢ়ে গল্প বলেই নিয়ে নেন, তাই না? কিন্তু ওনার মধ্যে যে অ্যাবিলিটিটা আছে, আত্মারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। তো উনি বাই প্রফেশন ডক্টর বললামই। তো ওনার এখানে তো মেডিকেলে উনি গেলেন পড়াশোনা করে, উনি ফার্দার স্টাডি ইউএসএ তেও করেছেন। করার পর উনি ততদিনে বুঝে গেছেন যে ওনার মধ্যে সেই সাইকিক ক্ষমতা আছে যে উনি আত্মাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। তো বর্তমান উনি যেই জায়গায় আছেন, এটা কোভিড সিচুয়েশনের টাইমে, তো উনি তখন প্রেগনেন্ট ছিলেন এবং ওনার একটা বেবি গার্ল হয়। তো কোভিড সিচুয়েশনে যদিও ওইখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে একটা বাচ্চাকে, মানে নতুন মা বাবা হলে যেটা হয়, যতই ডক্টর হোক বা যাই হোক, মানে এটা তো একটা অন্যরকম অনুভূতি, তাই না? এটার সঙ্গে তো প্রফেশনাল লাইফের কোনো কিছু নেই। তো ওনার মা বাবা বলছে মা বাবারও বয়স হয়ে গেছিল, আর ওই সিচুয়েশনে তো আমি কখনো চাইবো না যে আমার মা বাবা এসে আমার বেবির টেক কেয়ার করুক, এটা তো আমাদের রেসপন্সিবিলিটি। অ্যান্ড ওই সিচুয়েশনে তো মানে সত্যি কথা বলতে গেলে মানে কেমন সিচুয়েশন সেটা আর নতুন করে কি বলবো, তাই না? তো ঠিক আছে,
এইভাবে চললো। তো স্যার অ্যান্ড অনামিকা, মানে অনামিকার হাজবেন্ড, দুজনে ডিসাইড করলেন, আচ্ছা দুজনেই কিন্তু বাই প্রফেশন ডক্টর, তো ওনারা যেই বাড়ি মানে যেই জায়গায় আছেন ওখানে কিন্তু স্যার মানে অনামিকার হাজবেন্ডের কথা বলছি, উনি একটা গভর্নমেন্ট বেশ একটা উঁচু ডেজিগনেশন পোস্ট হোল্ড করেন, হ্যাঁ। তো ওনার কিন্তু রেসপন্সিবিলিটি প্রচুর প্রচুর, আর ডিউরিং দ্যাট টাইম বুঝতেই পারছো ডক্টরদের হালত। তো যেহেতু উনি ম্যাটারনিটি লিভে ছিলেন বা প্রেগনেন্সির সময় আর কি, তখন উনি মানে ঘরে ছিলেন। তো ওনারা ডিসাইড করলেন যে একজন হোম হেল্পিং হ্যান্ডকে রাখা হবে। তো বুঝতেই পারছো বাইরের দেশের ব্যাপার, তো হেল্পিং হ্যান্ডেও কিন্তু প্রচুর প্রচুর ওরা চার্জ করে। ফর এক্সাম্পল, সে যদি আফ্রিকান হয়, হ্যাঁ, তো আফ্রিকান হলে ইন্ডিয়ান মানি 80,000, আর সে যদি ফিলিপিন্স হয় ইন্ডিয়ান মানি 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000, 1,50,000 চার্জ করেন। তো ইটস এ কাইন্ড একটা হিউজ অ্যামাউন্ট। তো অনামিকা এবং ওনার হাজবেন্ড ডিসাইড করলেন যে ঠিক আছে আমরা আফ্রিকানকেই রাখি। তো যখন আফ্রিকানকে ওনারা অ্যাপয়েন্ট করলেন, একটা ইনস্টিটিউশন আছে, ওই ইনস্টিটিউশনে ফোন করলে ওরা এরকম প্রোভাইড করে দেয়। তো আশেপাশে যারা মানুষ ছিলেন, ডেফিনেটলি ওখানে বিদেশি মানুষও ছিলেন, ওরা বলেন যে ওয়াই আফ্রিকান, মানে কেন আফ্রিকান রাখছো, বিকজ ওরা তো কালো জাদু বাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তো রেখো না এরকম, এদের কিন্তু অনেক রকমের এরকম হিস্ট্রি আছে এই আফ্রিকান যারা ডোমেস্টিক হেল্পার হয়। তো তখন অনামিকা বললেন, আমাকে যেটা বললেন যে আমি না বিশ্বাস করিনি, সত্যি কথা বলতে তখন অব্দি আমার বিশ্বাস হয় না, আদৌ ব্ল্যাক ম্যাজিকের কথা শুনেছি কিন্তু আদৌ যে সত্যি হয় সেটা কিন্তু আমি বিশ্বাস করিনি, এবং আমরা কিন্তু আফ্রিকানকেই রাখলাম। কিন্তু ওই মহিলাকে রাখার পর ওনার কিছু প্রবলেম শুরু হলো। কি, এই মহিলা নিজের মধ্যেই থাকে, মানে একটু যেহেতু উনি একজন মানসিক ডক্টর, হ্যাঁ, তো বলছে আমি ওই জিনিসটাই নিয়েছি যে ওর মধ্যে মানসিক কিছু প্রবলেম আছে, হ্যাঁ। ফর এক্সাম্পল, পিরিয়ডস হয়েছে না, পিরিয়ডস হওয়ার পর ও ন্যাপকিন অব্দি মানে প্যাড অব্দি নেয়নি, ওরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তো তখন অনামিকা বলছে কি হলো তোমার, পিরিয়ডস হয়েছে, তুমি এরকম করে কি করে ঘুরে বেড়াচ্ছ, কোনো পাত্তা দেয় না। ওকে রাখা হয়েছে, তো যেহেতু যেহেতু একা একটা নিউ বর্ন বেবির মাদার, কত রকমের কাজ থাকে, হাউস হেল্পিং, মানে হেল্পিং হ্যান্ড কেন রাখে, হেল্প করার জন্য, তো এ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওয়ার ইজ অনামিকা রাতভর জেগে জেগে বেবি টেক কেয়ার করছেন। গেল। তো এই বুঝে গেছে এর দ্বারা সম্ভব না, সঙ্গে সঙ্গে আবার সেই ইনস্টিটিউশনকে ফোন করলেন যে কাকে পাঠিয়েছেন আপনারা, হ্যাঁ, এরকম এরকম করেন, একে নিয়ে যান, আমাকে অন্য অন্য কাউকে প্রোভাইড করেন, আর অন্য কাউকে দেন, ঠিক আছে। তো তখন ওনারা না কোথাও অনামিকা বুঝতে পারলেন যে জিনিসটা না ঠিক হচ্ছে না। আশেপাশের যে বলেছে আফ্রিকানরা একটু ব্ল্যাক ম্যাজিক বগেরা করে, তো উনি এবং ওনার হাজবেন্ডরা কথা বলে ডিসাইড করলেন যে এবার লাগে একটু বেশি যাক, কিন্তু ফিলিপিন্সকে রাখবেন, হ্যাঁ, ওই মানুষদেরকে রাখবেন, বেশিই যাক। তো যখন অনামিকা মানে ওকে বললেন যে আমি তোমাকে রাখবো না, তো প্রচন্ড রেগে যায়, এবং রেগে যাওয়ার পর বলছে যে মানে রাগত অবস্থায় ওদের মানে জবটা কুইট করে। তারপর নাকি একটা ফিলিপিন্স এসেছিলেন, কিন্তু ও ভালো ছিল, কিন্তু ওর কিছু ফ্যামিলি ইস্যুর জন্য ও আবার ব্যাক হয়, তো আবার ইনস্টিটিউশনে ফোন করা হয় যে আরেকজনকে ফিলিপিন্সকেই পাঠাবে। এই দৌরান ওদের বাড়িতে কিছু প্রবলেম শুরু হয়, যেটা ক্লিপিংস হয়তো অনামিকা পাঠিয়েছে, আমি এখান থেকে এখানে অ্যাটাচ করে দেবো, হ্যাঁ। যেমন না, ওর বাচ্চাটা থেকে থেকে কেঁদে উঠে, কিছু আনইউজুয়াল জিনিস ও পরিলক্ষিত করতে পারলো, যেমন ধরো ওর বাচ্চার যে রুমে একটা মানে ওদের না তোমার একটা ক্যামেরা লাগানো থাকে, যেহেতু বাচ্চাদের জানিও সকলেই জানো যে পাশ্চাত্য দেশে বাচ্চাদেরকে কিন্তু মা বাবার সঙ্গে ঘুম পাড়ানো হয় না, ওদের একটা আলাদা রুম থাকে, ওখানে একটা ক্যামেরা, প্রচন্ড দামি ক্যামেরা লাগিয়েছেন ওনার হাজবেন্ড, সো দ্যাট বাচ্চার কিছু প্রবলেম হলে বা কোনো রকমের পেট আসলে বা কোনো রকম ইনসেক্টও যদি বাচ্চার আশেপাশে আসে, সেন্সারটা যে যাতে জ্বলে উঠে, হ্যাঁ, সেন্স করে নিতে পারে। তো হঠাৎ থেকে থেকে প্যাট অ্যালার্মটা অন হয়ে যায়, অথচ ওনার ডগ কিন্তু ওনার কাছে, গিয়ে দেখে কেউ নেই। তখন সিসিটিভি ফুটেজে তোমার হয়তো ক্লিপিংসটা দেখতেই পাচ্ছ, একটা বাটারফ্লাই এর মতো, সেটা বাটারফ্লাই না কিন্তু একটা পুরো শ্যাডো, বাটারফ্লাই নেই কিন্তু ওই রুমে, শুধু শ্যাডোটাই দেখা যাচ্ছে, ওই শ্যাডো এসে এসে বসছে, অ্যান্ড দ্যাট টাইম তোমার ওই মোশন যে মানে সেন্স যেটা করে নেয় আর কি, সেন্সারটা সেন্স করে ওটা অ্যালার্মটা বাজাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এরকম তো হচ্ছে হচ্ছে, অ্যান্ড ওই যে আফ্রিকান ভদ্র মহিলা, উনি একদিন ফোন করে থ্রেট ওনাদেরকে শাসায় যে তোমরা বের করেছো আমাকে, দেখে নেবো, তোমরা জানো না আমরা কি করতে পারি। তো এরকম অনেক রকমের অনেক প্রবলেম হওয়ার পর ম্যামরা নাকি কিছুদিন আবার হসপিটাল সরি বলছি, হোটেলে গিয়েও থেকেছেন, এবং ম্যাম একমাত্র চ্যান্ট করে গেছেন, উনি গোপাল গোপুকে খুব মানতেন, এবং কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ ওই চ্যান্ট করে করে বলছে আমি ওরকম কিছুই করি না, জাস্ট চ্যান্ট করে 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 আমি কিন্তু আমার যে নেগেটিভ একটা অরা যেটা ফিল করতে পারছিলাম আমাদের বাড়িতে, সেটা কিন্তু আমি অনেকটাই মানে
শেষ করে দিয়েছে আর কি। তখন আর মানে এতবার মানে হয় না, আমি সবসময় বলি যেখানে পজিটিভের এতবার চ্যান্ট করা হয় নেগেটিভ কিন্তু থাকতে পারে না, ওই রকমই হয়েছে। ঠিক আছে ফাইন, এখন তো আবার একজনকে লাগবে ওনার, তাই না? তো ফিলিপিন্স একজনকে অ্যাপয়েন্ট করলেন। আর আমি যে বললাম ওনার হাজবেন্ড গভর্নমেন্টের একটা খুব বড় ডেজিগনেশনে ছিলেন, মানে কি বলবো, তো উনি না প্রায়শই বাইরে যেতে হতো, বিকজ কনফারেন্স থাকতো, অনেক রকম ইয়ে থাকতো ওনার, হ্যাঁ। তো উনি যেদিন উনি সকালবেলা বাইরে যাবেন ঠিক তার আগের দিন একটু লেট করে সেই ফিলিপিন্স ভদ্রমহিলা এসেছেন, ওনার নাম অ্যামিলিনা, হ্যাঁ। তো অ্যামিলিনা এসছেন, আসার পর তো ঠিক আছে ফাইন। আর ওই দিন অনেকেই জানো যারা বাইরের দেশ থেকে দেখছো, ইনফ্যাক্ট আমার ছোট যা তো থাকে, ও বলে এই জিনিসটা কিন্তু ঠিক, বাংলাদেশি মার্কেট থেকে নাকি বড় বড় ইলিশ মাছ মানে আবার গোটা আনতে হয়, বলছে দিদি ভাই কেটে কেটে দেয় না, বহুত প্রবলেম, আমরা যা খাই না ইলিশ মাছ, ছোট দেওয়ার ভালোবাসে, বলছে এত বড় ইলিশ মাছ আনতে হয় কারণ ওখানে কেটে কেটে বিক্রি করা হয় না। আর যেহেতু খুব ভালো ইলিশ মাছ ছিল, অনামিকাদের ফ্রিজে কিন্তু অনেকগুলি ইলিশ মাছ স্টোর করা ছিল, প্লাস যেহেতু ওনার হাজবেন্ড পরের দিন বাইরে চলে যাবে, ছোট বেবি, অনামিকার অসুবিধা হবে, তাই ওই তোমার ডিমের ক্যারেট বলো, তারপর হলো চিকেন টিকেন সব মানে ফুলফিল করে উনি গেছেন, মানে পরের দিন যাবেন। ওই সময় ইলিশ মাছ রান্না হয়েছে। আর যেহেতু ওনার ফিলিপিন্সরা অ্যাকর্ডিং টু অনামিকা, আমি জানি ঝাল খায় না, বাট অনামিকা বলছেন পেপার অব্দি খায় না, ওই যে ব্ল্যাক পেপার যে গোলমরিচ যেটাকে বলি ওটা অব্দি খায় না, ওরা একটু মিষ্টি মিষ্টি খাওয়ার পছন্দ করে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের খাওয়া তো ওদের পোষাবে না, তো অনামিকা ওনার জন্য কিন্তু একটা আলাদা খাবার রেখেছিলেন। অ্যান্ড ওনারা ওই ইলিশ মাছ ভাজা টাজা দিয়ে, যেহেতু পরের দিন হাজব্যান্ড চলে যাবে, সো দ্যাট হাজব্যান্ড যাতে খেয়ে যেতে পারে, তো ইলিশ মাছ ভাজা বাগেরা করে খেয়েছেন। তো ইলিশ মাছের ভাজা আর যদি সে হয় একদম পিওর টাটকা, বুঝতে পারছো তো সারা ঘর মোমো করবে। তো ওই ভদ্রমহিলা এসেছেন এবং ভদ্রমহিলাকে ওনার ওনার খাওয়া মানে যেটা ওনার আর কি সুবিধা হয়, ঝাল নয় আর কি, ওই খাওয়াটা দিয়েছেন। দেওয়ার পর তো ওনারা উপরে চলে গেছেন এবং নিচে ওনারা উপরে ঘুমোতেন বেডরুমে, নিচে স্টাফ রুমে ওই ভদ্রমহিলাকে মানে ঘুমোতে দিয়েছেন। হঠাৎ মিডনাইটে না খুব একটা মাছের ইলিশ মাছ ভাজার গন্ধ ওনারা পেয়েছেন। অনামিকারা কোশমিন কালেও ভাবেনি এই ফিলিপিন্স মহিলা যে ইলিশ মাছের কাটা কি ভয়ঙ্কর কাটা থাকে, ওরা কিন্তু এগুলি মাছ খায় না, এগুলি আমরা বাঙালিরাই বেশি খাই, কাটাওয়ালা মাছ, তাই তো। তো উনি কিন্তু কোশমিন কালেও ভাবিনি ওই ভদ্রমহিলা ওই মিডনাইটে মাছ ভেজে খাচ্ছেন, কিন্তু পুরো ইলিশ মাছের গন্ধ বুঝতেই পারছো, পুরো ঘর মমো করছে। পরের দিন সকালবেলা উঠে সেই অ্যামিলিনা নিজেই মানে ওনাকে বলেন যে আমি না, আমার খিদে পেয়েছিল, আমি না ফ্রিজ থেকে 4টা মাছ ভেজে খেয়ে নিয়েছি। তো অনামিকা মানে বলছে যে তুমি এভাবে খেয়ে নিলে, আমাকে জিজ্ঞেস করে খেয়ে, অবভিয়াসলি না, তোমার বাড়িতে যদি একজন আসে, হ্যাঁ আমার বাড়ি খেয়েছি সেটা বড় কথা না, ডেফিনেটলি যেখানে ফ্রিজে এতগুলি মানে খাওয়া স্টক মানে স্টাক হয়ে আছে, খেলোই না, ওরা তো এসছে ওনাদের দরকারির জন্য, বাট ওটা না, তুমি একজনের বাড়িতে এসেছো অ্যান্ড তুমি একটা চাকরির পারপাসে এসেছো, উইদাউট পারমিশন তো মানে নেওয়াটা ঠিক না। না তো আমরা যেখানেই যাই বা সেটা কর্মসূত্রে, বা আমি আজকাল উনি ডক্টর যেমন, বা আমি টিচিং প্রফেশনে ছিলাম, কিছু একটা করার আগে প্রিন্সিপালের থেকে তো আমরা একটা ওটা কি বলবে পারমিশন নেই না। তো উনি বলেন যে তুমি খেও, আমি বলছি না খেও না, বাট একবার বলে তো নিও, পারমিশন তো নিয়ে নিও, ঠিক আছে। আর গেল তো উনি না ভাবছেন যে ফিলিপিন্স আবার ইলিশ মাছের কাটা, আবার দেখলো কাটা ফাটাও নেই, পুরো খেয়ে নিয়েছে, 4টা মাছ খেয়ে নিয়েছে, ঠিক আছে ফাইন। গেল এই চ্যাপ্টারটা ক্লোজ হলো, চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ হয়নি, তখনকার মতো ক্লোজ হলো। তারপর কি হচ্ছে, ওনার যে মেয়ে, বাচ্চা মেয়েটা ওই অ্যামিলিনাকে দেখে না নানা রকম রিয়াক্ট করতে থাকে, মানে কেমন কেমন রিয়াক্ট করতে থাকে, মানে আনইউজুয়াল। আর ম্যাম বলছে যে ও কিন্তু একটু নটি টাইপের, কিন্তু তথাপি ওকে দেখে না কেমন আনইউজুয়াল মানে বিহেভ করতে থাকে, আমার না একটু কেমন কেমন লাগা শুরু করলো। অ্যামিলিনার আরেকটা প্রবলেম কি ছিল বলো তো, বলছে দেখো ওকে তো দেখো ডেফিনেটলি পেট ভরেই ভাত দে, ভাত আই মিন টু সে ওদের খাবারটা দেই, বাট ও যেমন মাছের প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে মাছ দাও মাছ দাও, কিন্তু এটা কিন্তু ইউজুয়াল নয়, জেনারেলি ওরা সি ফুডটা খায়, বাট এই আমাদের যে এই ইলিশ মাছ, সোকল্ড ইলিশ মাছ ওরা চিনেই না, খাবে কোত্থেকে, কিন্তু ওনার মাছের প্রতি অ্যাট্রাকশন। আর পেট ভরে খাওয়ার পরেও জানো না তো ধরো উইদিন 10 মিনিটস কিছু না কিছু ওর খেতে লাগবে, মানে একদিনে 1 ক্যারেট ডিমও শেষ করে ফেলেছে, মানে আমি দেখি তো অবাক, আমার হাজব্যান্ড গেছে বাইরে আর পুরো খাওয়া শেষ, মাছ ভেজে খাচ্ছে, মানে ওর খাওয়া যেমন গগ্রাসে গিলছে খাওয়াগুলি, অথচ অ্যামিলিনার ফিজিক দেখে তুমি বুঝবে না যে ও এত খেতে পারে, মানে একটা ওর যা খাওয়ার কোয়ান্টিটি বলতে নেই, একটা নর্মাল মানুষ কোনোদিনও এরকম খেতে পারে না, ওর যেমন খিদাই মেটে না, ঠিক আছে। তো একদিন কি হয়েছে, ওই দিন তো উনি মানে
মানে ওকে নিচে স্টাফ রুমে শুইয়ে উনি উপরে গেছেন ওনার বেবির সঙ্গে। আর এগুলি কথা না মাথার মধ্যে আসছে, কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো চলো ঠিক আছে, উনি যেহেতু মানসিক রোগীর চিকিৎসক, উনি কিন্তু এটাকে ভেবেছে হয়তো ওর মানসিক কোনো সমস্যা হচ্ছে, ওইটাই ভেবেছেন উনি। ওই দিন রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন, ঠিক আছে, স্বপ্নে দেখে একটা মানে 40+ একটা ভদ্র মহিলা, যার সামনের দাঁতগুলি তোমার ক্যাভিটি হলে যেরকম হয়, পোকায় খেয়ে নিলে ক্যাভিটি হলে ওই রকম, তোমার ওই চাইনিজরা যেরকম কাটা কাটা থাকে না চুলটা এরকম সাইডের, ওটাকে কি বলে আমি ঠিক মনে আসছে না এখন, ওই রকম একটা ভদ্র মহিলা, ওই মহিলাকে মানে উনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পর মানে উনি না কোথাও না কোথাও বুঝতে পারছেন যে যাকে স্বপ্ন দেখেছেন এ মানুষ নয়, এ কোনো অতৃপ্ত আত্মা। যেহেতু বললাম ওনার এই সেন্স করার ক্ষমতা কিন্তু আছে, সাইকিক অ্যাবিলিটিটা ওনার মধ্যে প্রচুর আছে। হ্যাঁ, তো ঠিক আছে, উনি না সেন্স করতে পারলেন। এদিকে নিচে এসে দেখে এগেইন ওই অবস্থা, ভোর 4টার সময় ভ্যাকুমের আওয়াজ। ভোর 4টার সময় ভ্যাকুমের আওয়াজ কেন হচ্ছে? নিচে গিয়ে দেখছে যে ও ভ্যাকুম ক্লিন করছে। তো বলছে কি হলো অ্যামেলিনা, এত সকালে তুমি ভ্যাকুম করছো? বলছে না আমার ঘুম আসে না গো, আমি ঘুমোতে পারি না, তাই ইয়ে করছি, কতদিন ধরে আমি ঘুমোতে পারি না ভালো করে, তাই আমি ঘরের কাজগুলি করছি। অবাক কাণ্ড, সত্যি তো, মানে উনি পরে রিয়েলাইজ করলেন যে দুরাত্র ধরে অ্যামেলিনা কিন্তু ঘুমোয়নি। কেন ঘুমোয়নি? সত্যি বড় একটা বড় প্রশ্ন। তো সেদিন ঠিক আছে, সেদিন কি করেছে উনি দেখার জন্য একটা ইয়ে করলেন যে তোমার নর্মাল মাছ, যে রুই মাছের যে পিস, ওটা ভাজলেন এবং ইলিশ মাছ ওনার জন্য রাখলেন। তো রুই মাছ ভাজা ওনাকে মানে অ্যামেলিনাকে খেতে দিয়েছে। তো ও খেয়ে বেশ ভালো করে কাটা কুটা খেয়ে খেয়ে রেখেছে, মানে কাটাও খেয়ে ফেলেছে, এইরকম ভাবে খেয়েছে যেটা একদম আনইউজুয়াল। একটা মানুষের পক্ষে এরকম কাটা ফাটা চিবিয়ে টিবিয়ে খেয়ে ফেলা পসিবল না, হয়তো খায়, বাট একটা ফিলিপিন্স মহিলার জন্য এটা কিন্তু আনইউজুয়াল ব্যাপার, যেখানে এগুলি ওরা খাই না। হয়তো অনেক বাঙালিরা কাটা চিবিয়ে খেয়ে নেয়, এক দুজনের কথা আমি শুনেছি, মানে আমার ফ্রেন্ডের মারফতেই শুনেছি। যাই হোক, টপিকে আসছি। তো ঠিক আছে ফাইন, তখন না ও ঘুমোতে চলে গেছে, তোমার অ্যামেলিনা ঘুমোতে চলে গেছে, অনামিকা ওপরে গেছে। যাওয়ার পর না হঠাৎ দেখে খুব জোরে চিৎকার করছে অ্যামেলিনা। কি হয়েছে? উনি অ্যামেলিনা দৌড়ে উপরে এসে বলছে আমার ঘরে আমি থাকতে পারছি না, কি ধুপ 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 আওয়াজ হচ্ছে। বলছে কি ধুপ 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 আওয়াজ হচ্ছে? বলছে হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বেডের মধ্যে কেউ যেমন লাফাচ্ছে। অ্যামেলিনার এই কথা শুনে সঙ্গে সঙ্গে অনামিকা কিন্তু নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পর দেখছি সত্যি, বলছে আমি আওয়াজটা পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না কে ধুপ ধুপ করে আওয়াজ করছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওকে উপরেই না ওদের একটা প্রেয়ার রুম ছিল, বাচ্চার তো রুম বটে বটে, মানে বাচ্চা বড় হলে ওখানে পড়াশোনা করবে, প্লাস একটা প্রেয়ার রুম ছিল যেখানে আমাদের হিন্দুদের ভগবান অ্যান্ড আমরা যেগুলি চ্যান্ট করি। বলছে আমি ওকে নিয়ে তো যাচ্ছি এবং আমি আমার রিচুয়ালসই করবো, যেহেতু আমি এখানে অন্য কোনো রিচুয়ালস জানি না। বাট আমি মনে মনে এটাও ভাবছি ও তো ফিলিপিন্স, আমাদের রিচুয়ালস গুলি কি ওর কাজে লাগবে? তথাপিও ওই কৃষ্ণায় বাসুদেবায় নমো নমো ওই গোপুর চ্যান্ট করে যাচ্ছেন। এবং গঙ্গা জল জানো প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে, যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন। কারণ অনামিকারা যেহেতু বললে, আমি বলেছি ছোটবেলায় দুর্গাপূজা, এবং স্যার অলসো খুব পূজা পাঠ না করে তো বেরোনি না ঘর থেকে। তো ওদের ঘরে গঙ্গা জল তো থাকা কোয়াইট অবভিয়াস। ওই গঙ্গা জল খাইয়ে মাথায় দিয়ে ওকে না কুল ডাউন করেছে, একটু শান্তি হয়ে ওখানেই ঘুমিয়ে গেছে। তো অনামিকা ভেবেছেন যে ঠিক আছে ঘুমিয়েছে, বলছে ঘুমোতে পারে না, ঘুমো। ও না আবার এসে ওনার ইয়েতে, মানে ওনার রুমে গিয়ে, মানে ওয়াশরুমে গিয়ে তোমার ঘুমোতে যাবেন। তখন না হঠাৎ মানে উনি যেমন আবার ওই বুঝতে পারলেন কেউ যেমন ওনাকে কোনো কিছু মেসেজ কনভে করার চেষ্টা করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে ফাইন। উনি না ভাবছেন যে ওনার হাজবেন্ডের সঙ্গে এগুলি বলবেন কিনা, যেহেতু প্রচন্ড দূরে গেছেন, একটা কাজ নিয়ে গেছেন, ফট করে বললেও উনি আসতে পারবেন না। ঠিক আছে, উনি ওনার মা বাবার সঙ্গেও কথা বলেছেন, তো মা বাবা বিশ্বাস করেনি, বুঝে দূর এরকম না, হয়তো একা আছিস, উল্টা পুল্টা ভাবছিস, সেটাই হয়তো তোর মাইন্ডে আসছে আর কি। গেছে। পরের দিন কি হয়েছে, তোমার ওনার মানে অ্যামেলিনা নিচে, মানে অনামিকা বুঝতে পারছে অ্যামেলিনা ওই যে বললাম না খাওয়ার পরেও বেশি খায়, ও না মাঝে মধ্যে পজেসড হয়ে যায়। ঠিক আছে, তো হঠাৎ অ্যামেলিনাকে দেখলেন যে উনি না মানে খাওয়ার পরে আরো মানে গোগ্রাসে গিলছে, দুধ গিলছে, ডিম গিলছে। তখন না অ্যামেলিনাকে বলছে যে তোমার কি হয়েছে অ্যামেলিনা, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কেউ তো আছে। যখন এই কথাটা বলছে হঠাৎ উনি দেখছেন যে অ্যামেলিনার পিছন থেকে একটা শ্যাডো, ওটা ভেবেছিলেন হয়তো অ্যামেলিনার শ্যাডো, কিন্তু না, অ্যামেলিনা ওখানে দাঁড়ানো আছে। শ্যাডোটা সাটাক করে মানে ফাঁস করে একদম পুরো চলে গেল জিনিসটা,
উনি পুরো বুঝে গেছে। আচ্ছা অ্যামিলিনা, খুলে বলো তো তোমার সঙ্গে কি হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি তোমার সঙ্গে যা হচ্ছে এটা কিন্তু ইউজুয়াল নয়। তখন ও বলছে যে আমার না একটা বোন ছিল, হ্যাঁ আমার বোন ছিল, এবং সে, আমি ওকে খাওয়া দাওয়া দিতাম, ও মানে গরিব ছিল খুব, আমি খাওয়া দাওয়া দিতে যেতাম, কিন্তু ওর একটা খুব মরণাপন্ন রোগ হয়ে গেছিল। একদিন আমার আর ওর সঙ্গে ঝগড়া হয়েছিল, তারপর আমি আর ওকে খেতে দিতে যাইনি, তারপর না খেতে পেরে মারা গেছে। আফটার ওর ডেথ ও আমার পিছে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, ও মেনে নিল। তো বলছে যে তুমি তো অতদিন খাওয়া দিলে, এখনো এই 2-3 দিন না খাওয়া দেওয়াতে তোমাকে এরকম করে জ্বালাচ্ছে? বলছে হ্যাঁ, আমাকে না এরকম করে জ্বালাচ্ছে, কিছুতে আমি 20 বছর হয়ে গেছে, আমি 20 বছর ধরে ঘুমোতে পারি না, আমার সব সময় খিদে থাকে। তো এই কথা শোনার পর ওনার মনে স্ট্রাইক হলো যে বাবারে, এগুলি একে তো হাজবেন্ড নেই, ছোট একটা বাচ্চা নিয়ে কি করে রাখা যায়। তো উনি না কিছু বলেননি। আচ্ছা বলছে ঠিক আছে যাও, বলছে আমি না তো আপনার প্রেয়ার রুমে ঘুমাবো, ওই প্রেয়ার রুমে ঘুমোলে না আমার ঘুম আসে। ঠিক আছে, ওকে প্রেয়ার রুমে পাঠিয়ে ইনস্টিটিউশনে ফোন করলো, ফোন করে ভদ্রলোককে জানালো যে এরকম এরকম আপনি কি পাঠিয়েছেন আমাকে, হ্যাঁ এরকম প্রবলেম আছে, ও পজেসড হয়ে যায়। তো ওই ভদ্রলোক বলছে যে না না, প্রথমে তো ডিনাই করছিল, হ্যাঁ তারপর যখন উনি বললেন যে না এটা হতে পারে না, আমার ওকে চেঞ্জ করে অন্য কাউকে দেন, বলছে না আপনার সঙ্গে তো আমার একটা এগ্রিমেন্ট করা আছে। হ্যাঁ, তো বলছে যে আমি কি, তখন অনামিকা বলছে আমি কি তান্ত্রিক নাকি, আমি কি এই এক্সোসিজম করে কি ভূত ছাড়াবো নাকি, আমি কি এগুলি পারি নাকি, আপনি এরকম করে ভদ্র মহিলাকে দিয়ে দিলেন এরকম করে। তো যখন উনি চাপ দিলেন তখন উনি সেই ম্যানেজার আর কি, যে মানে ওই ইনস্টিটিউশন চলাতো, উনি এটা অ্যাগ্রি করলেন বা ওটা মানলেন যে ও নতুন এসছে, কিন্তু এর আগে একজন ফ্রান্সের কোনো মহিলার কাছে ছিলেন। হ্যাঁ, তো ওই মহিলার ফ্রিজেও জানো জেনারেলি এগুলি ফ্রোজেন স্টোর থাকে, চিকেন উইকেন, একদিন রাত্রে নাকি ওই ফ্রোজেন কাঁচা মিট ও ওরকম করে মানে ওরকম করে খাচ্ছিল, এবং ওই দেখি মহিলা ওখানেই ফেন। তারপর ওকে ছাড়িয়ে দেওয়ার পর উনি এসছেন হলো অনামিকার বাড়ি। তো অনামিকা তো প্রচন্ড রেগে গেছে যে যেভাবে হোক ওকে এক্সচেঞ্জ করিয়ে দাও। তো বলছে যে ঠিক আছে একটু সময় দিন, আমাদের একটু সময় দিন, এরকম করে বলছে। হ্যাঁ, তো ঠিক আছে, অনামিকা তো ওর হাজবেন্ডকে সব কথা বললো, তো হাজবেন্ড কিছু মানতে চায় না, বলছে দূর ওর যেটা আমি বললাম অ্যাজ ইউজুয়াল। তো একদিন কি, সেদিন কি হয়েছে, তোমার অনামিকা না উপরে গেছে শুতে, ইন দ্যাট টাইম ওই যে বললাম ও একটা মেহসুস করতে পারছিল, অনুভব করতে পারছিল কেউ কোনো মেসেজ ওকে কনভে করার চেষ্টা করছে। ওকে বলছে যে ওই, ও মিথ্যে কথা বলছে, ও আমার বোন না। ঠিক আছে, ওই সোলটা ওনার ব্রেনে এই মেসেজটা কনভে করার চেষ্টা করছে, ও মিথ্যে কথা বলছে, ও বোন না। অনামিকা কিন্তু মনে মনে রেগে গেছে। তো অনামিকা যখন মানে ফ্রেশ ফ্রেশ হয়ে, ঠিক আছে পরের দিনের কথা, প্রেয়ার রুমে যাওয়ার পরে কিন্তু কোনো প্রবলেম হয়নি, কিন্তু অনামিকাদের আশপাশে কিন্তু নানা রকম ভৌতিক ক্রিয়াকলাপ শুরু হয়ে গেছে। বুঝতে পারছো, বেচারি একটা ছোট্ট কুচকি মেয়েকে নিয়ে আছে, অ্যান্ড কেমন ভয়ার্ত অবস্থা হবে ওর। এদিকে হাজবেন্ড মানছে না, মা বাবা মানছে না, ঠিক আছে, কিন্তু উনি তো ফিল করতে পারছেন উনি কি দেখছেন, কি পরিস্থিতি দিয়ে যাচ্ছেন উনি। সেদিন মানে ওনার ওনার তো পুরো রুমে রুমে সিসিটিভি ক্যামেরা আছে। তো হঠাৎ কথা বলতে বলতে অনামিকা বুঝতে পারলেন আবার সে পজেস হয়েছে অ্যামেলিনা। পজেস হতে হতে বলছে জানো তো, একটা মুখটা পুরো কুচকে যাচ্ছে, একটা দিক ঠিক আছে, একটা মুখ পুরোপুরি কুচকে যাচ্ছে। আর এই জিনিসটাই আমার হাজবেন্ড, যেহেতু অনেক সময় সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখে আমরা ঠিকঠাক আছে কিনা, ও দেখে নিয়েছে। ও ওখান থেকে ওই ক্যামেরা দিয়ে কিন্তু কথা বলা যায়, বলছে যে এই ওর মুখটা এরকম কেন হচ্ছে, ওর মুখটা এরকম কেন হচ্ছে। হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে অনামিকা তোমার ভগবানের নাম উচ্চারণ করা শুরু করলো, আবার গঙ্গা জল দেওয়ার পর ও একটু ঠিক হয়েছে, এবং চোখের সামনে ওই কুচকানো জিনিসটা কিন্তু আবার ঠিক হয়ে গেল। মানে বুঝতে পারছো, তখন না কোথাও অনামিকার হাজবেন্ডও কিন্তু সেটা মানলেন। এবং তারপরের দিন যখন উনি আসলেন, ওনার সঙ্গে তো সব কথা বললেন যে এরকম এরকম অবস্থা হচ্ছে। তো বলছে ঠিক আছে একটা কাজ করো তো। আচ্ছা, ওর হাজবেন্ড আসার আগে আরেকটা কাজ হয়েছে, যেমন আমরা জানি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমরা অনেক রকমের, অনেক কচু শাক হয়, নানা রকম ভেজিটেবলস দিয়ে ডিশ বানাই। তো অনামিকা সেদিন সে ডিশ বানিয়েছে। অ্যান্ড দেখো একা হাতে তো সব করা সম্ভব না বলেই ওকে একটা হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছে। তো বলছে যে ঠিক আছে আমি উপরে যাচ্ছি, তুমি আমার পার্টিকুলারলি ওই সবজিটা যেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা না, ওটা তুমি গরম করে মাইক্রোওয়েভে গরম করে নিয়ে এসো। এটা কিন্তু হাজবেন্ড আসার আগের দিনের কথা বলছি। হ্যাঁ, তো ও গরম করে না সবকিছু এনেছে, কিন্তু ওই সবজিটা আনেনি যেটার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে বানানো। তো তখন অনামিকা বলছে ওই সবজিটা আনলে না, বলছে ওটা তো আমি খাবো। তখন অনামিকা বলছে ঠিক আছে তুমি খেও, তুমি সবজিটা তো এনো, আমি তো একটু খাবো, তো একটু আমার জন্য বানিয়েছি যখন।
বলছে এটা প্রচন্ড ঝাল দিয়ে করেছিলাম, গোটা গোটা লঙ্কা দিয়ে, যেমন যেমন করি আর কি আমরা ঝাল, ওদের জন্য এটা প্রচুর ঝাল। বলছে আমি জাস্ট 1 স্পুন নিয়েছি, বাদ বাকিটা আমি দেখার জন্য কিভাবে খায় তুমি বিশ্বাস করবে না, আমার সামনে গগ্রাসে ইলিশ মাছের মাথা, বুঝতেই তো পারছো আমি নিজে ইলিশ মাছের পছন্দ করি, বাট মাথাটা খেতে খুব ভয় পাই। এত মানে বলছি কি একদম পুরো চুরমুর করে একদম গুঁড়ো, মানে হয় না পুরো পাউডার করে যেমন খেয়ে নিল ওই রকম, পুরো চোখের নিমিশে 2 মিনিটে, উইদিন 2 মিনিটে একটা এত বড় ইলিশ মাছের মাথা, 2.5-3 কেজি ইলিশ মাছের মাথা কিন্তু কম না, ওটা কিন্তু ওরকম ভাবে ওর খেয়ে নিয়েছে, উনি জাস্ট 1 স্পুন নিয়েছেন। উনি তো বুঝেই গেছেন, আর কোনো প্রমাণ তো ওনার জন্য তো লাগে না, কিন্তু হ্যাঁ এই যে যারা বিশ্বাস করছেন না ওনার হাজবেন্ড বা ওনার মা বাবা, ওদেরকে তো প্রমাণ দিতে হবে না। ঠিক আছে, গেল এই চাপ। এই পরের দিন ওনার হাজবেন্ড আসলেন, তো হাজবেন্ডকে যখন এই কথা বললো যে ঠিক আছে একটা কাজ করো, আহ, বললাম এই গোটা গোটা মাছ, কাতলা মাছের একটা বড় গোটা মাছ ছিল যার মাথাটাই প্রায় 3.5 কেজি ওজনে, তো বলছে ওটা রান্না করো, রান্না করে ওকে খেতে দাও, সিসিটিভি ক্যামেরার সামনে খেতে দিও, সো দ্যাট আমরা দেখি আর কি ওটা ক্যাপচার হয়ে যায়। তো ওকে খেতে দিয়েছে, এই 3.5 কেজি ওজনের মাথার প্রিপারেশন বুঝতে পারছো তো কতটুকু হবে। বলছে ও সিসিটিভির ওখানে খায়নি, ও রুমে গিয়েই খেয়েছে, কিন্তু বিশ্বাস করো 1 মিনিটে খেয়েও বেরিয়ে এসছে পুরো চাচা বাটি, পুরো চাচা ছোলা, কোনো কাটা বাটা নাই, সব ও খেয়ে নিয়েছে। তখন আমার হাজবেন্ড কিন্তু বিশ্বাস করেছে, তখন তো বোঝাই যাচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিন্তু হ্যাঁ যেহেতু এগ্রিমেন্ট করা আছে, যখন থেকে ইনস্টিটিউশন থেকে ওকে যদি না ডাকে ওরা ওকে বের করতেও পারছে না, অনেক রকমের ইস্যু আছে। তো ওর মা যখন অনামিকা ওনার মা বাবাকে সব কথা বললেন, তো অনামিকার মা বললেন যে যেহেতু খাওয়ার জন্য, মানে বোঝাই যাচ্ছে যে যে মারা গেছে সে বললো না ও মানে এমিলিনা তো বলছি যে না খেয়ে পেয়ে মারা গেছে, তো ওনার মা বলছে যে বাইরে গিয়ে না চৌরাস্তার মোড়ে যে খাওয়াটা দে ওদের নামে খাওয়া দিয়ে দে, তখন অনামিকা বলছে এটা মা অন্য শহর, এখানে যদি আমি এরকম করে খাওয়া দিই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, এটা তো পসিবলই না। হ্যাঁ, তো কোথাও না কোথাও অনামিকা বলছে যে না কথাটা তো সত্যি না, আর আত্মাটা মানে সোলটা ওকে কনভে করছিল যে ও মিথ্যে কথা বলছে, ও আমার বোন না। তো উনি খালি তককে তককে ছিলেন। হ্যাঁ, সেদিন একদিন কি হয়েছে, প্রচন্ড মানে ভয়ঙ্কর অবস্থা, কি কি ভয়ঙ্কর অবস্থা, তা আমি বললাম না ওই একটা রুমে না ওনার বাচ্চার জন্য টেডি গুলি সাজিয়ে রেখেছে, যেখানে উনি এবং ওনার হাজবেন্ড দুজনে একসঙ্গে প্রত্যক্ষ করেছে। অনেক সময় দেখবেন না প্রদীপের শিখাটা যেমন হয়, শুধু আলোটা, ওই আলোটা একটা টেডির থেকে আরেকটা টেডিতে যাচ্ছে, আরেকটা টেডির থেকে আরেকটা টেডি যাচ্ছে, মানে যেটা আমরা সোল বলে অনেক সময় এটাকে এক্সপ্লেন করেই থাকি। তো সেদিন কিন্তু ওনার হাজবেন্ডও দেখেছে, এবং ওনার হাজবেন্ড তো প্রচুর ভয় পেয়ে গেছে, উনি পূজা পাঠ করা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন, সারা ঘর কর্পূর দিয়ে, মানে কর্পূরের ধুনো দিয়ে ইয়ে করছেন, শুদ্ধকরণের চেষ্টা করছেন। তো একদিন অনামিকাকে বলে না, বলছে ভয় পেলে জিনিসটা পেয়ে বসবে, এটাকে আমার যেহেতু আমি মানে মেসেজও পাচ্ছি, আমি তো অ্যামেলিনাকে ধরবো, তো অ্যামেলিনাকে তোমরা এখানেও দেখবে। Can you see the ball is going up? Yeah. Can you see the angels around? The light is there. The light is there inside. Yeah. Very impressive. When you see the ball left our house, the terrace is going in the sky, then you tell me, okay? She gone? Hmm? She gone? Okay, wait. I will just now, as I count back to 15 and protect you. And never do this. I told you that Annie, you have to tell me the truth. I know the truth. I knew it that you have snatched her husband. If you lie, it is not going to help. See? You feeling sorry from here? Yeah. Now open your eyes. She's gone. See how the karma comes. You snatched her husband. You were pain. She was in too much pain, but she has children. She died in hunger. Do you know that? Listen. She was still lying to me that madam I didn't. That's why you see, she was angry. She was talking to me continuously. She was talking to me that your maid don't keep her. She's an evil. She snatched my husband. And continuously she was. But at least you realize you are crying. And never do this kind of thing in your life. It's a promise. Now you look at me and don't cry. Now you look at me. First you tell me. No, it's okay. Now you feel the presence of God in your life. Do you feel? Now you know that it's karma. Real karma comes back. Okay? Never do anything wrong. This is a chance you got from God. Do you understand? You are lucky enough to come to my house so that I got this spirit removed from you. She was coming from long time.
Okay? Take your time. Okay? ও কিন্তু ওইখানে বসে বসে ওকে বলছে যে অ্যামেলিনা তুমি সত্যি কথা বলো, তুমি একদম সত্যি কথা বলো, একদম মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? তখন ও তো ভিকটিম কার্ড খেলে যাচ্ছে, হ্যাঁ, না না, ও আমার বোন, হ্যাঁ, আমি তো প্রত্যেকদিন খালি 2-3 দিন খাওয়া দিইনি, না খেতে পেয়ে মারা গেছে বলে আমাকে 20 বছর ধরে আমাকে এরকম করে জ্বালিয়ে যাচ্ছে, আমি আমার হাজবেন্ড ছেড়ে ছেড়ে চলে এসেছি, হ্যাঁ, এরকম করে বলছে। তখন অনামিকা বলছে না তুমি মিথ্যা কথা বলছো, হ্যাঁ। হঠাৎ সেই সময় যেমন অ্যামেলিনা পজেস হয়ে বলছে যে ও আমার বোন না, ও তো আমার হাজবেন্ডকে কেড়ে নিয়েছে। এই কথা শোনার পর আবার যেমন ওকে ছেড়ে দিয়েছে, তখন অনামিকা ওকে আবার ধরেছে যে আমি তো জেনেছি ও তোমার বোন না, তুমি নাকি ওর হাজবেন্ডকে নিয়ে নিয়েছো। ও না আর পারেনি, ভেঙে গেছে, বলছে হ্যাঁ আমার খুব একটা ভুল হয়ে গেছে, 20 ইয়ার্স আগের কথা। মানে এই ভদ্রমহিলা, যেই ভদ্রমহিলা সত্যি উনি না খেতে পেরেই মারা গেছিল, ওনার হাজবেন্ডের সঙ্গে ওনার অ্যাফেয়ার হয় এবং বিয়ে করে, বিয়ে করার পর এই ভদ্রমহিলার একজন একটা বাচ্চা ছিল এবং ভদ্রমহিলা এমনই অবস্থা দুর্দশা হয়, না খেতে পেরে বাচ্চাটাও মারা যায়, ভদ্রমহিলাটাও মারা যায়। যেহেতু এই অ্যামেলিনার জন্য ওনার সোনার সংসারটা ছারখার হয়েছে, ওই রাগের চোটে অ্যামেলিনার পিছে পিছে এসছে, এবং ওই যে খিদেটা যে না খেতে পেরে মারা যাওয়ার খিদেটা, ওটা কিন্তু উনি এইভাবে ফুলফিল করছেন। যখন অনামিকা বুঝতে পেরেছেন যে সেই সোলটা আশেপাশেই আছে, তখন ইয়েকে বলছে, অ্যামেলিনাকে বলছে তুমি কি ওকে দেখতে পাচ্ছ? অ্যামেলিনা না হঠাৎ চিৎকার করে, ভয়ে চিৎকার করে উঠলো, বলছে হ্যাঁ আমি দেখতে পেরেছি, প্রচন্ড মানে ভয়ঙ্কর মুখ, ঠিক আছে, প্রচন্ড ভয়ঙ্কর মুখ। তখন মানে অনামিকা ওকে বলছে, সোলটাকে বলছে যে দেখো তুমি যে এরকম করে স্টাক হয়ে আছে 20 বছর ধরে, ওকে তো কষ্ট দিচ্ছ, তুমি নিজেও তো কষ্ট পাচ্ছ। তুমি কি ভেবেছো তোমার মৃত্যুর সময় যে খিদেটা তুমি এরকম ভাবে ফুলফিল করবে? তোমার এই খিদেটা কখনো মিটবেই না। তুমি একটা কাজ করো, তুমি লাইটের দিকে চলে যাও, তুমি ভগবানের দিকে চলে যাও, আমরা সবাই তোমার জন্য প্রে করছি, তুমি লাইটের দিকে চলে যাও বলে উনি ওনার ভগবানকে ডাকা শুরু করলেন, নানা রকম মানে চ্যান্ট করা শুরু করলেন। তো অনামিকা ওইটা দেখেনি, অ্যামলিনা নাকি দেখছে যে ওই জিনিসটা আস্তে আস্তে একটা ফিমেলের রূপ নিয়ে ওটা নাকি উপরে একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। তো অনামিকাকে বলছে যে আমি দেখেছি এই জিনিসটা এরকম এরকম করে ভ্যানিশ হয়ে গেছে। তো অনামিকা কখনো বুঝতেই পেরেছেন যে যে ছিল সে হয়তো চলে গেছে, হয়তো বুঝতে পেরেছে। অনেক সময় না এরকম আত্মাদেরকে রিয়েলাইজ করাতে হয়, রিয়েলাইজেশনের দরকার পড়ে যে তুমি যেটার পিছনে ছুটছো এটাতে তুমি ওকে তো কষ্ট দিচ্ছ, তার থেকে অনেক গুণ তুমি কষ্ট পাচ্ছ, তুমি মুক্তি নিচ্ছ না, তোমার পুরো নেক্সট হয়তো জন্ম থাকলে সেই জন্মতে ডিলে হচ্ছে, বা তুমি পরমাত্মার কাছে তুমি যেতে তোমার ডিলে হচ্ছে। তো এইসব কষ্ট ভোগ করার থেকে আই থিঙ্ক মুক্তি নিয়ে নেওয়াটা, এটা রিয়েলাইজেশনের যে প্রক্রিয়াটা ওটা করানো কিন্তু খুব দরকার, যেটা অনামিকা করেছেন এই ক্ষেত্রে। তো তখন না অনামিকা টেস্ট করার জন্য মানে প্রথমে একটু মানে প্রচুর পরিমাণে ওকে খাওয়া দিয়েছে, বলছে আমি এত খেতে পারবো না। অল্প খাওয়ার পরে, যেহেতু বললাম খাওয়ার 10 মিনিট পর আবার ওর খেতে লাগতো, ঠিক আধা ঘন্টা পর আবার না কিছু দিয়েছে, বলছে না না ম্যাডাম আমি খেতে পারবো না, যা খেয়েছি এখনো পেট ভরাই আছে। মানে বুঝতে পারছো ওরকম ভাবে চলে গেছে। তো অনামিকা এটাই কনভে করার চেষ্টা করছে। অনেক সময় আমি এটা সবসময় বলে থাকি যে অনেক সময় মানে মায়ঙের এপিসোড দেওয়ার পরে তো এত ঘন ঘন মানে আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে করছে, আমি এই কথাটাই বলে থাকি যে আমি নিজে পার্সোনালি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু একটা বেজের উপরই নির্ভরশীল, সে হলো পরমাত্মা। যেমন অনামিকা করেছেন, ভগবানের পজিটিভের দিকে থাকো, ভগবানের নাম চ্যান্ট করো, যেটা উনি করেছেন, নাম জপ করেছেন। আমাদের শাস্ত্রে সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর, তোমাদের যদি প্রবলেম হয় ভগবত গীতা পড়ো, সেখানে অনেক রকমের তোমরা হয়তো ক্লু পেয়ে যাবে। ধর্মীয় পুস্তকগুলি পড়ো, সেখানে অনেক রকম তোমরা ক্লু পেয়ে যাবে। সবসময় তো দেখো বেজের কাছে যাওয়া পসিবল না, আজকে অনামিকার জন্য কিন্তু বেজের কাছে যাওয়া পসিবল ছিল না, বা কোনো তান্ত্রিকের কাছে পসিবল ছিল না, সে বাইরে থাকে, কি করে যাবে, তাই না? ও কিন্তু একমাত্র পরমাত্মাকেই স্মরণ করে সব ইয়ের থেকে নিরাময় হয়েছে। তো আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে কোনো প্রবলেম হলে চ্যান্ট বেশি করো, পজিটিভকে বেশি বেশি করে ডাকো, পজিটিভকে বেশি করে ডাকলে নেগেটিভ কিন্তু তার ধারের কাছেও ঘেঁচতে পারে না। তো থ্যাংক ইউ সো মাচ অনামিকা, এমন একটা ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য। আমি ক্লিপিংস তো দেওয়ার চেষ্টা করব। ওনার কিন্তু আরেকটা ঘটনা এসে রয়েছে, ওনার জীবনে সত্যি প্রচুর প্রচুর ঘটনা আছে। হয়তো অনামিকার মাধ্যমে তোমরা এটা তো বুঝতে পেরেছো যে ওনার উপরে কিন্তু কেউ নেই, তাই না? ওনাকে বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। তো ওনার ওই ঘটনাও শেয়ার করব। আর যারা ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দাও, বসে আছি। সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না।
ওটাকেও সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।